হ্যালো ওয়ান ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে ডিসকাশন করব আরআরবি এনটিপিসিতে বিগত বছরে যত কোয়েশ্চেন এসছে হিস্ট্রি রিলেটেড, ইতিহাস থেকে যত প্রশ্ন এসছে তার হচ্ছে সেট নম্বর 2। এর আগে আমরা 30টা মতন কোয়েশ্চেন বা 40টা মতন 40-50টা মতন কোয়েশ্চেন করেছিলাম, ঠিক আমার খেয়াল নেই কতগুলো সেট কোয়েশ্চেন ছিল সেট নাম্বার 1-এ। যদি না দেখো তাহলে অবশ্যই দেখো, ঠিক আছে। তার কারণ আমরা শিফট ওয়াইজ আলোচনা তো করছি, সেখানে শিফট ওয়াইজ কী হয়, 2021-এর যে এক্সামটা হয়েছিল প্রতি শিফটে 40টা করে জিএস ছিল, এটা আমরা প্রত্যেকে জানি। তো এই 40টা করে জিএসের প্রতিটা শিফট ধরে ধরে আমরা ডিটেল অ্যানালিসিস করছি, ঠিক আছে। তো যদি না দেখো প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো, দেখো আই বাটনে ব্লিঙ্ক করছে, সেখানেও তোমরা এখান থেকে গিয়েও কিন্তু এখানে যেতে পারো, ঠিক আছে। আর পিডিএফও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। তো যদি তুমি ডেডিকেটেড পুরো আরআরবি এনটিপিসির জন্য হও, এনটিপিসি কেন, তুমি রেলওয়ে এনটিপিসি এবং যদি গ্রুপ ডির জন্য হও, ডেডিকেশন তোমার থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এই ধরনের ভিডিও আগে তোমার কাছে পৌঁছে যাবে। কি আজকে চ্যাপ্টার মানে সাবজেক্ট ওয়াইজ হিস্ট্রি আরআরবি এনটিপিসিতে আসা কোয়েশ্চেন্স ডিসকাশন করব, ঠিক আছে। এখানে প্রথম প্রশ্ন তোমাদের সামনে তুলি, চলো। ফার্স্ট কোয়েশ্চেন, ঠিক আছে। বলছে কি দেখো, এটা এসছে 2021-এর এক্সামটা হচ্ছিল, মর্নিং শিফট ছিল 4 তারিখ জানুয়ারি মাসে, ঠিক আছে। টায়ার 1-এর কোয়েশ্চেন বলছে আকবর কবে সম্রাট হয়। দেখো বেসিক একটা সিম্পল একটা কোয়েশ্চেন, ঠিক আছে। তো আকবর কবে সম্রাট হয়, এইটা হচ্ছে তোমার কি বলছে, 1560-এ, 1550-এ, 1552 নাকি 56-তে। আমরা জানি হুমায়ুনের ডেথ হয়েছিল 1556 সালে সিঁড়ি থেকে পড়ে, ঠিক আছে, দিল্লিতে। তো তারপরেই 1556 সালে আকবরের কি হয়, সম্রাট পদে ইয়ে করে, পরে শপথ নেয়, ঠিক আছে। কিন্তু কোথা থেকে, জায়গাটা কোথায়, জায়গাও কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তখন তিনি ছিলেন কালানুর বলে একটি জায়গাতে, কালানৌর, ঠিক আছে। এটা পাঞ্জাবে পড়ে বর্তমানে, পাঞ্জাবের কালানৌরে তিনি ছিলেন। সেই সময় তিনি মাত্র 12 বছর বয়সে সিংহাসনে অধিষ্ঠিত হন। আর যেহেতু তিনি নাবালক ছিলেন, সেই কারণে তার অভিভাবক হিসেবে নিযুক্ত হয়েছিল হুমায়ুনের খুব বিশ্বস্ত একজন জেনারেল, নাম হচ্ছে উম, বৈরাম খাঁ, ঠিক আছে। আচ্ছা, আকবরের ডেথ, এটাও কিন্তু প্রশ্ন আসে। আকবরের ডেথ হয়েছিল 1605 সালে, 1605-এ তার মৃত্যু হয়। আর ফতেপুর সিক্রিতে সিকান্দারা বলে একটা জায়গা রয়েছে, সিকান্দারা, এই সিকান্দারাতেই তার সমাধিটা রয়েছে। আর তার জন্ম হচ্ছে 1542 সালে, 1542 সালে ছিল তার জন্ম অমরকোট নামক একটা জায়গাতে, অমরকোট, ওকে, পাকিস্তানের অন্তর্গত বর্তমানে। পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন, ওই একই শিফটের কোয়েশ্চেন, ঠিক আছে। যতক্ষণ না নেক্সট ডেট আসে তাহলে মনে করবো ওই একই শিফটের এক্সাম এসছে, কোয়েশ্চেন এসছে, ওই একই শিফটের এতগুলো কোয়েশ্চেন। বলছে 1857 সালের বিদ্রোহ অবশেষে ব্রিটিশদের দ্বারা দমন করা হয়েছিল। আমরা জানি 1857 সালে বিদ্রোহ হয়েছিল, সেই এটি দমন হয়েছিল অপশন নাম্বার বি, ব্রিটিশরা 1859 সালে সম্পূর্ণভাবে বিদ্রোহকে দমন করে দেয়, ঠিক আছে। আচ্ছা, মহারানীর ঘোষণাপত্র এসেছিল 1858 সাল, আর এটা হচ্ছিল এলাহাবাদ দরবার, এলাহাবাদ। হুম। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বর বলছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন HRA কত সালে গঠিত হয়। এটি গঠিত হয়েছিল 1924 সালে, 1924 সালে। তারপরে এইটাই পরবর্তীকালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি হয়ে যায়, এস একটা যুক্ত হয় সোশ্যালিস্ট শব্দটা। এটা হচ্ছিল, এটা তৈরি হচ্ছিল পরবর্তীতেই, এটাই আপডেটেড ভার্সন মনে করো 1928 সালে, এটারই আপডেটেড ভার্সন দিল্লির হচ্ছে তোমার ফিরোজ শাহ কোটলাতে। আর এই সোশ্যালিস্ট শব্দটা এটা যুক্ত করেছিল হচ্ছে উম, ভগৎ সিং, ঠিক আছে, ভগৎ সিং। মনে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। 1922 সাল সেই বছর যেখানে চৌরি চৌরা ঘটনা হয়েছিল এবং অসহযোগ আন্দোলন স্থগিত করা হয়। 1920 সেই সময় যেখানে অসহযোগ আন্দোলন স্টার্ট হয়েছিল, শুরু হয়েছিল 1920-তে। পরের প্রশ্ন বলছে ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় 1906 সালে। এটি কোথায়, কলকাতা, পাটনা, আহমেদাবাদ নাকি হচ্ছে নয়াদিল্লি। উত্তর হবে অপশন নাম্বার এ, কলকাতাতে, ঠিক আছে। কলকাতায় যে কারেক্ট আনসার, কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্স, ওকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, তার মানে অতগুলো কোয়েশ্চেন ছিল, আমাদের হচ্ছে 4টে কোয়েশ্চেন ছিল একটা শিফটে, তাহলে হিস্ট্রি থেকে 4টে, 5টা, 3টে, মোটামুটি হিস্ট্রি থেকে কোয়েশ্চেন প্রতি শিফটেই এসছে কিন্তু, তো ভালো করে পড়ে যাবে। তুমি বেছে বেছে এনেছি কোয়েশ্চেন। তো এবার হচ্ছে পরের ওই ওই একই দিনের হচ্ছে পরের শিফট, মানে হচ্ছে সন্ধ্যা শিফট ছিল,
বলছে কে 1875 সালে মোহাম্মদ মোহামেডান, এটা মোহামেডান হবে, মেহমেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করে, যা পরে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে পরিণত হয়। তো মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ 1875-এ স্থাপিত হয়েছিল। এটি তৈরি করেছিল অপশন নাম্বার এ সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, তারই আরেকটি তোমার অনুষ্ঠিত ছিল হচ্ছে তোমার আরেকটা ইনস্টিটিউট অর্গানাইজেশন ছিল, সেটা হচ্ছে অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স। ওটা কনফারেন্স মনে রাখবে। ঠিক আছে, অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স, সেটা স্থাপিত হয়েছিল 1886 সালে। ঠিক আছে, 1886 সাল। আর ইনি হচ্ছেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন বলছে গান্ধী স্মৃতি ও দর্শন সমিতি, মানে গান্ধী স্মৃতি ও দর্শন সমিতি কত সালে গঠিত হয়? উত্তর হবে 1984 সাল সেপ্টেম্বর মাস, 1984 সেপ্টেম্বরে স্থাপিত হয় এটা। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিন্তু, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার লাগাবে, একটু অন্য ধরনের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন পড়বো, 7 নম্বর কোয়েশ্চেন্স। বলেছে ভারতে প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি কোথায় স্থাপিত হয়? এইটা আমাদের বলে দিতে হবে না, তার কারণ আমরা জানি 1757 সালে পলাশির যুদ্ধের পরবর্তীতে ভারতবর্ষের প্রথম যে প্রেসিডেন্সি ছিল সেটা হচ্ছে কলকাতা। তো কলকাতা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কলকাতা। কলকাতাতে তোমার ওদের ফোর্ট ছিল, একটা দুর্গ ছিল, দুর্গটার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম আর কি। ঠিক আছে, ফোর্ট উইলিয়াম স্থাপিত হচ্ছে 1696 সালে, 1696 সালে। আর এইটাই পরবর্তীকালে কলেজে পরিণত করা হয় 1800 সালে, তখন হয়ে যায় ফোর্ট উইলিয়াম কলেজ। ঠিক আছে, আর এটা ছিল উইলিয়াম থ্রির নাম অনুসারে ফোর্ট উইলিয়াম নামকরণ করা হয়। আর ফোর্ট উইলিয়ামেই তোমার কি হয়, ব্ল্যাক হোল ট্র্যাজেডি হয়, ব্ল্যাক হোল ট্র্যাজেডি, যেটার সাথে হচ্ছে তোমার নাম জড়িত রয়েছে সিরাজউদ্দৌলা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। বলছে দিল্লির জামা মসজিদ নির্মাণের কাজ শেষ হয় কত সালে? দিল্লিতে জামা মসজিদের নির্মাণ কাজ শেষ হয় 1652, 53, 55 না 56? আনসার ইজ অপশন নাম্বার ডি, 1656 সালে কমপ্লিট হয়ে যায়। এই কোয়েশ্চেনটাও এসেছিল, তাজমহল কত সালে কমপ্লিট হয়? তাজমহল যদি বলতো তাহলে হতো 1653 সাল। ঠিক আছে, খেয়াল রাখবে ছোট ছোট জিনিসগুলো। এইটাও কিন্তু আরআরবি এনটিপিসিরই কোয়েশ্চেন, এমনি এমনি বললাম না কিন্তু আমি, আর পরীক্ষা এসেছিল তাই বললাম। পরের প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন বলছে গান্ধীর পরে ভারতে আখ্যান ইতিহাস কে লিখেছেন? মানে আফটার গান্ধী, অ্যাকচুয়ালি এটা বইটার নাম হচ্ছে ইন্ডিয়া আফটার গান্ধী। ঠিক আছে, ইন্ডিয়া আফটার গান্ধী। এই বইটির রচনাকার হচ্ছেন রূপা বাজওয়া, মালতী রাও, অরুন্ধতী রায় নাকি রামচন্দ্র গুহ? উত্তর হবে অপশন নাম্বার ডি, রামচন্দ্র গুহ। ঠিক আছে, রামচন্দ্র গুহ লেখা। এবার না একটা একজন রাইটারের নাম বলছি, রাইটারটার নাম হচ্ছে লুইস ফিশার। লুইস লুইস ফিশারের একটা বই খুব ইম্পর্টেন্ট, বইটা খুব দেয় পরীক্ষায়। এটা হচ্ছে উইক উইথ গান্ধী। ওকে, 2 নম্বর মনে রাখবে, গান্ধী অ্যান্ড স্ট্যালিন। ঠিক আছে, স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। দুটো বই লুইস ফিশারের লেখা, মনে রাখবে, ইম্পর্টেন্ট বন্ধু। অরুন্ধতী রায়ের বই হচ্ছে গড অফ স্মল থিং, তিনি প্রথম ভারতীয় হিসাবে নিয়েছিলেন কি না ম্যান বুকার প্রাইজ, প্রথম ইন্ডিয়ান, ফার্স্ট ইন্ডিয়ান। পরবর্তী প্রশ্ন দেখো, শিফট চেঞ্জ 5 তারিখ 2021 সকাল, মর্নিং শিফট। ঔপনিবেশিক শাসন সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? বাংলাতে, বেঙ্গলে ঔপনিবেশিক। রিপিটেড কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেন সেম কোয়েশ্চেন্স কিন্তু আমি একটু আগে দেখালাম। ঠিক আছে, পরের প্রশ্ন, খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন কে? নিম্নলিখিতর মধ্যে খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? আবুল কালাম আজাদ, আলী ব্রাদার্স, মহাত্মা গান্ধী নাকি মোহাম্মদ আলী জিন্নাহ? আনসার ইজ আলী ব্রাদার্স। হ্যাঁ, আলী ব্রাদার্স। হ্যাঁ, আমরা জানি যে গান্ধীজিও খিলাফতের সাথে যুক্ত ছিলেন ঠিকই, তিনি 17ই অক্টোবর পার্টিসিপেট করেছিলেন খিলাফত সভাতে, খিলাফত কমিটির চেয়ারম্যানও হয়েছিলেন তিনি। এবং হচ্ছে খিলাফত ডে হিসাবে অবজার্ভ করা হয় 17ই অক্টোবরকে, খিলাফত ডে। ঠিক আছে, দিল্লিতে খিলাফত কনফারেন্স অনুষ্ঠিত হয়, ঠিক আছে, 1919 সালে, 1919 সালে। আর খিলাফত কমিটি স্থাপিত হয়েছিল বোম্বেতে। খেয়াল রাখবো দুটোর মধ্যে পার্থক্য। খিলাফত কমিটি যদি বলে বোম্বে 1919 সাল, আর হচ্ছে খিলাফত কনফারেন্স হচ্ছে হলো দিল্লিতে।
পরবর্তী প্রশ্ন বলছে ভারতীয় জাতীয় আন্দোলনের সময় কোনটি মানব সমাজের প্রতীক হিসাবে বিবেচিত হয়েছিল যা মেশিন ও প্রযুক্তির মহিমান্বিত করবে না? আচ্ছা আচ্ছা, চলো উত্তরটা আমি বুঝে গেছি যে আমাদের জাতীয় আন্দোলনের মূল হচ্ছে তোমার চিহ্ন কি ছিল। চিহ্ন ছিল চরখা, গান্ধীজির চরখা ছিল মূল হচ্ছে আমাদের এ। পরবর্তী 13 নম্বর বলছে লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ড টেবিল সম্মেলনে কংগ্রেসের প্রতিনিধিত্ব কে করেন? দুজন গেছিলেন, তার মধ্যে একজন ছিলেন মহাত্মা গান্ধী। অপশন নাম্বার এ। গান্ধী আরভিন চুক্তি হয়েছিল, গান্ধী আরভিন চুক্তি অনুযায়ী কিন্তু কংগ্রেস পার্টিসিপেট করেছিল দ্বিতীয় গোলটেবিল বৈঠক। প্রথমটা হচ্ছিল 1930 সালে ফার্স্ট, সেকেন্ড হয়েছিল 1931 সালে, আর থার্ড হয়েছিল 1932 সালে। তো তিনটে গোলটেবিল বৈঠক হয় লন্ডনে। আর প্রথমটা কংগ্রেস ইয়ে করে, বয়কট করে, আর দ্বিতীয়টাতে পার্টিসিপেট করেছিল, এখানে কোনো ফল হয়নি, তাই তৃতীয়টাও বয়কট করে। তো তৃতীয়টাতে দুজন গেছিলেন, একজন গেছিলেন মহাত্মা গান্ধী, তার সাথে ছিল সরোজিনী নাইডু। কার থেকে না? কংগ্রেসের থেকে। ঠিক আছে, আর কি মনে রাখবো? মনে রাখবো যে দ্বিতীয় যে গোলটেবিল বৈঠকে তিনটে বৈঠকেই উপস্থিত ছিলেন কে? একজন হচ্ছে সপ্রু, তেজ বাহাদুর সপ্রু এন্ড হচ্ছে আম্বেদকর। ওকে, ব্যাস চলো পরবর্তী প্রশ্ন বলি আমরা। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন সেখান থেকে বলতেই হয় আমাকে, সেটা হচ্ছে তোমার বল্লভভাই প্যাটেল 1931 সালে করাচি সেশন হয়েছিল, সেই করাচি সেশনের ছিলেন তোমার কংগ্রেসের সভাপতি ছিল। ঠিক আছে, 14 নম্বর আয়ারাম গয়ারাম অভিব্যক্তিটি বর্ণনা করার জন্য ভারতের রাজনৈতিক শব্দভাণ্ডারে জনপ্রিয় হয়ে উঠেছিলেন কে? এই শব্দটা বা এই কথাটা কে জনপ্রিয় করেছিলেন? এটার মানেটা হচ্ছে যে রাম এলো এবং রাম গেল, কাজকর্ম কিছুই করলো না। এটা তোমার 1967 সাল এই সময়টাতে খুব পপুলারাইজ হয়েছিল। ঠিক আছে, আমরা এখনো ইউজ করি এই কথাটা ইয়ে হিসাবে। ঠিক আছে, তো এটা বলেছিলেন অপশন নাম্বার ডি, হরিয়ানার একজন ইয়ে ছিলেন তোমার পলিটিশিয়ান ছিলেন গয়ালাল নামে একজন ব্যক্তি। ঠিক আছে, খেয়াল রেখে দিও। পরবর্তী প্রশ্ন বলছে যে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি, কি নাম বললাম? লর্ড ডালহৌসি কোন রাজ্যটাকে চেরি বলে সম্বোধন করতেন? ঠিক আছে, চেরি নামক সম্বোধন করতেন। উত্তর ঝাঁসি রাজ্য, নাকি গোয়ালিয়র অবধ রাজ্য? অবধ নয়, এটা অ্যাকচুয়ালি তোমার যদি বলি, ঝাঁসিতে টিক পড়ে গেছে, উত্তরটা হবে তোমার অবধ মানে হচ্ছে তোমার অযোধ্যা, অযোধ্যার কথা বলছে। ঠিক আছে, অযোধ্যা রাজ্য, অযোধ্যার রাজধানী ছিল হচ্ছে লখনৌ। আর এটিকে 1856 সালে কুশাসনের অজুহাতে ডালহৌসিটাকে ক্যাপচার করে নেয়। আর এর শেষ যে সুলতান ছিলেন তার নাম হচ্ছে ওয়াজিদ আলী শাহ, তাকে কলকাতাতে প্রেরণ করা হয়। তার যে রানী ছিলেন নাম হচ্ছে রানীর নাম হচ্ছে তোমার বেগম হজরত মহল, যিনি 1857 সালে ব্রিটিশদের বিরুদ্ধে লখনৌ থেকে বা অযোধ্যা থেকে মহাবিদ্রোহে পার্টিসিপেট করেছিলেন। ঠিক আছে, আচ্ছা ঝাঁসি রাজ্যটি দখল করেছিল 1853 সালে। ঠিক আছে, কিসের জন্য না? এই যে কি বলে সত্ত্ব বিলোপ নীতি। ঠিক আছে, ডালহৌসি চালু করেছিল সত্ত্ব বিলোপ নীতি, যেটি প্রথম 1848 সালে সাতারা রাজ্যটিকে দখল করে। সাতারা। পরবর্তী নেক্সট বলছে 1974 সালে, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, 1974 সালে রেল ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মারাত্মক ইম্পর্টেন্ট। জেপি নারায়ণ, এসপি মুখার্জি, জর্জ ফার্নান্ডিস, নাকি হচ্ছে মোরারজি দেসাই? আনসার ইজ অপশন নাম্বার সি, জর্জ ফার্নান্ডিস। ঠিক আছে, পরবর্তীকালে তিনি রেল মিনিস্টারও হয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, 1974 সালে তিনি স্ট্রাইক করেছিলেন যে রেলের যে ওয়ার্কার রয়েছে তাদের কাজের সময় নির্ধারণ করতে হবে, সঠিক নির্দিষ্ট সময়ে তারা কাজ করবে, এবং ওয়ার্ক প্লেসটা তাদের ওয়ার্ক প্লেসটা তাদের সংস্কার করতে হবে। ঠিক আছে, যাতে কাজ করার মতন প্লেস হয়। তো এই কয়েকটা দাবির জন্য তিনি স্ট্রাইক করেছিলেন এবং হচ্ছে তাকে হচ্ছে অ্যারেস্ট করা হয়। তো সেটাই এখানে বলেছে যে ধর্মঘট করেছিলেন। ধর্মঘটের জন্য নেতৃত্ব দিয়েছিলেন জর্জ ফার্নান্ডিস। পরবর্তীকালে তিনি রেলের মিনিস্টারও হয়েছিলেন। ঠিক আছে, মোরারজি দেসাই সম্পর্কে একটা জিনিস কিন্তু মনে রাখতেই লাগবে তোমাকে, যেটা হচ্ছে প্রথম অকংগ্রেসীয় দলের তোমার প্রাইম মিনিস্টার ছিলেন। প্রথম অকংগ্রেসীয় সালটা হচ্ছে 1978 সাল, যখন কংগ্রেস হেরে গেল, ইন্দিরা গান্ধী হেরে গেল, তখন তিনি প্রাইম মিনিস্টার হন জনতা দল থেকে। ওকে, আর তিনি হচ্ছেন একমাত্র ভারতীয় যিনি ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন এবং পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার নিশানে পাকিস্তান দুটোই কিন্তু জিতেছিলেন এই মোরারজি দেসাই, পেয়েছিলেন আর কি। পরবর্তী প্রশ্ন 17 নম্বর ভারতের নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে সীমান্ত গান্ধী নামে পরিচিত? আমরা জানি খান আব্দুল গফর খান। ঠিক আছে, আচ্ছা, তার একটা পত্রিকা ছিল, চলো এটা তোমাদের কমেন্টে টাচ থাকলো, তার পত্রিকাটার নাম কি? কমেন্ট করবে।
পরের প্রশ্ন বলছে নিম্নলিখিতদের মধ্যে কে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক সম্মেলনে যোগ দেননি? তো আমি অলরেডি এটা আলোচনা করে দিয়েছি, ভারতের জাতীয় কংগ্রেস, অলরেডি কিছুক্ষণ আগে বললাম এটা। পরের প্রশ্ন 19 নম্বর বলছে প্রাচীন স্মৃতিস্তম্ভ ও প্রত্নতাত্ত্বিক স্থান এবং অবশেষ আইন 1958 সাল অনুসারে যে কোনো কাঠামো, ভাস্কর্য, শিলালিপি ইত্যাদি যা কম সময়ের জন্য বিদ্যমান। দেখো অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেন্সটার মিনিং আমি বলছি। একটা আইন এসেছিল, আইনটার নাম হচ্ছে 1958 সালের স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক আইন, ঠিক আছে? সেই আইন অনুযায়ী, এই আইন অনুযায়ী বলছে যে আমরা কাকে প্রাচীন বা প্রাচীন মনুমেন্টের বলে করব, মানে গণ্য করব, কাকে বলবো ভাস্কর্য, কাকে বলবো প্রাচীন মনুমেন্ট। তার এজ হতে হবে মিনিমাম 100 বছর পুরনো। তো যেগুলো হচ্ছে মিনিমাম, ঠিক আছে, মিনিমাম 100 বছরের পুরনো, সেগুলোই হচ্ছে আমরা প্রাচীন স্মৃতিসৌধ বা মনে করো হচ্ছে প্রত্নতাত্ত্বিক হিসাবে, হিস্টোরিক্যাল কোন একটা সাইট হিসাবে আমরা করব, গ্রাহ্য করব, ঠিক আছে? মনে রাখবেন তো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা। আর এই আইনটা প্রথম এসেছিল 1904 সালে কারজানের সময়। তার পরবর্তীকালে ব্রিটিশ দেশ স্বাধীন হওয়ার পরে এইটাকে অ্যামেন্ডমেন্ট করানো হয়। 20 নিচের কোন রাজা কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ আয়োজন করেছিল, চতুর্থ বৌদ্ধ সম্মেলন? আমরা জানি কনিষ্ক করেছিল কুন্দলবনে, ঠিক আছে? কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হতো। ওকে, খেয়াল রাখবে। আচ্ছা, বিম্বিসার হচ্ছে হর্যঙ্ক বংশের রাজা ছিলেন। অজাতশত্রু, তার বিম্বিসারের পুত্র ছিল অজাতশত্রু, ঠিক আছে? ওই হর্যঙ্ক বংশেরই রাজা, পিতা পুত্র। ঠিক আছে, চন্দ্রগুপ্ত হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, জানি আমরা এগুলো সব প্রত্যেকেই। পরের প্রশ্ন বলছে ভারত সরকার আইন, ভারত শাসন আইন, ভারত শাসন আইন 1935 প্রবর্তিত হয়েছিল কি এর মধ্যে কোনটি? রাজতন্ত্র, প্রাদেশিক স্বায়ত্তশাসন, স্ব-স্বায়ত্তশাসন না কেন্দ্রশাসিত অঞ্চল? প্রাদেশিক স্বায়ত্তশাসন মানে হচ্ছে প্রদেশে যেই ইয়েগুলো রয়েছে, তোমার আইনসভাগুলো রয়েছে, সেই আইনসভাগুলোকে স্বায়ত্তশাসন দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? এবং প্রাদেশিক সরকার তোমার আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করেছিল, ঠিক আছে? দ্বিকক্ষ বিশিষ্ট, এই 1935-এর এই অনুযায়ী, ভারত শাসন আইন অনুযায়ী। পরের প্রশ্ন বলছে খেলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? খেলাফত আন্দোলনে রিপিটেড কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন আমি একটু আগে করে আসলাম। আলী ভাতৃদ্বয় কে? শওকত আলী ও মোহাম্মদ আলী। অপশন শওকত আলী অ্যান্ড অপশন নাম্বার এ। আলী ভাতৃদ্বয় আমরা পড়ে এসেছি, নাম হচ্ছে শওকত আলী একজন, আরেকজন হচ্ছে মোহাম্মদ আলী। 23 নম্বর, গান্ধীজি লর্ড আরউইনকে তার চিঠিতে কতগুলো দাবি জানিয়েছিল, যেটা হচ্ছে পরবর্তীকালে লর্ড গান্ধী আরউইন চুক্তি নামেও পরিচিত হয়েছে? কটা দাবি ছিল ওটার মধ্যে? 11টা দাবি ছিল গান্ধীজির, 11 দফা দাবি, এটার নামও আমরা চিনি, ঠিক আছে? আর এটা হয়েছিল 1931 সালে, 1931 সালে দিল্লিতে হয়েছিল এই চুক্তিটা। আরউইন ছিলেন হচ্ছে সেই সময়কার গভর্নর জেনারেল বা ভাইসরয় বলতে পারো, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, দ্য রাওলাট অ্যাক্ট, দ্য রাওলাট অ্যাক্ট কত সালে পাশ হয়? রাওলাট অ্যাক্ট পাশ হয় 1921, 22, 1919 নাকি হচ্ছে 20? আনসার ইজ অপশন নাম্বার সি, 1919 সালে রাওলাট অ্যাক্ট পাশ হয়। আর এর মধ্যে ভারতের স্বাধীনতা হনন করা হয়েছিল, তাই এটাকে কালা আইনও বলা হয়। কালা আইন বা ব্ল্যাক অ্যাক্ট, ব্ল্যাক অ্যাক্ট, ব্ল্যাক অ্যাক্ট। পরবর্তী প্রশ্ন বলছে 1922 সালে গান্ধীজি কর্তৃক অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার প্রধান কারণ ছিলটা কি? ছোট্টবেলা থেকে আমরা পড়ে এসেছি, আর আমি আজকেও বললাম, আজকের ক্লাসেই বলেছি, অসহযোগ আন্দোলন চৌরি চৌরা হয়েছিল বলে। চৌরি চৌরা, ঠিক আছে? থানায়, উত্তরপ্রদেশের চৌরি চৌরাতে আগুন লাগিয়ে দিয়েছিল, 22 জন পুলিশকে হত্যা করেছিল। এই ঘটনা 1922 সালে হয়েছিল, ডেট মনে রাখবে। আচ্ছা, কতজন পুলিশ বললাম? 22 জন পুলিশ, ঠিক আছে? আর এটা হচ্ছিল চৌরি চৌরাতে। ডেটটা মনে রাখবে, 4th ফেব্রুয়ারি, কোথাও কোথাও 5ই ফেব্রুয়ারিও পাবে, 4th ফেব্রুয়ারি 1922 সালে ঘটনাটা ঘটেছিল। আর এরই প্রতিবাদে গান্ধীজি 12ই ফেব্রুয়ারি 1922 সালে অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নেয়। এটা দেখো 22শে ফেব্রুয়ারি ঘটনাটা ঘটেছিল, 4ই ফেব্রুয়ারি, 4th ফেব্রুয়ারি। আর কি মনে রাখবে এখান থেকে? 22 জন পুলিশ, হ্যাঁ, গোরখপুরে হয়েছিল ঘটনাটা। গোরখপুর কোথায়? এটা উত্তরপ্রদেশে অবস্থিত, ইউপিতে, ইউপির গোরখপুর। এটাও জিজ্ঞেস করে যে গোরখপুর বর্তমানে কোথায় পড়ে। নেক্সট 26 নম্বর বলছে 1920 থেকে 22 সালে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছেন? কে দিয়েছেন? মহাত্মা গান্ধী নেতৃত্ব দিয়েছেন, অপশন নাম্বার বি।
নেক্সট কোশ্চেন বলছে চন্দ্রগুপ্তের 9টি রত্নগুলির মধ্যে একজন কে, এর মধ্যে 9 জনের মধ্যে? বিশাখ দত্ত, ব্রহ্মদত্ত, মোগললানা নাকি হচ্ছে বরাহমির? আনসার ইজ অপশন নাম্বার ডি, বরাহমিহির। ঠিক আছে, খপনক, বরাহমির, খপনক, তারপর হচ্ছে তোমার কালিদাস, এরা ছিলেন 9 জন আর কি। পরবর্তী প্রশ্ন 28 নম্বর বলছে ভারতের খেলাফত আন্দোলন সম্পর্কে সঠিক কোনটি? খেলাফত আন্দোলন থেকে বেশ কোশ্চেন এসছে দেখলাম। খেলাফত আন্দোলন সম্পর্কে সঠিক, এটি ছিল তুর্কি সুলতানের সমর্থনে একটি আন্দোলন, এটি ছিল পাকিস্তানের দাবিতে একটি আন্দোলন। অপশন নম্বর সঠিক কি বলেছে? তারপর বলছে এটি ছিল ভারতে মুঘল রাজ পরিবারকে পুনরুদ্ধার করা নাকি জালিয়ানওয়ালা গণহত্যা আন্দোলনের করা, প্রতিবাদ করা? তো আনসার ইজ অপশন নাম্বার এ হবে। তুর্কির সুলতান যে ছিল, টার্কির সুলতান, নাম হচ্ছে খলিফা বলতো, তাকে পদচ্যুত করেছিল ব্রিটিশরা, ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে। তারই প্রতিবাদে সমগ্র মুসলিম ওয়ার্ল্ড বা মুসলিমরা খেলাফত আন্দোলন স্টার্ট করেছিল। পরবর্তী কোশ্চেন বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের জাতীয়তাবাদী চরমপন্থী নেতা নন? চরমপন্থী নেতা নন এক কথায়। অরবিন্দ ঘোষ, বালগঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এরা প্রত্যেকেই 3জনই হচ্ছে চরমপন্থী নেতা। তো অপশন নাম্বার ডি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি চরমপন্থী নেতা ছিলেন না, তিনি হচ্ছেন নরমপন্থী ছিলেন এবং তাকে বাংলার মুকুটহীন রাজা বলা হতো। মুকুটহীন রাজা, মনে থাকবে? আচ্ছা বেশ, মনে রাখতেই লাগবে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রথম সাংবাদিক যাকে ব্রিটিশ গভর্নমেন্ট অ্যারেস্ট করেছিল। খেয়াল রেখো কোশ্চেন্স গুলো। পরবর্তী প্রশ্ন, শিফট নম্বর 8ই জানুয়ারি 2021 সকাল, মর্নিং শিফট, ঠিক আছে, টায়ার 1। বলছে 1907 সালে কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে, মানে নরমপন্থীরা মধ্যপন্থী হয়ে গেছে, নরমপন্থীদের মধ্যে বিভাজন ঘটে যায়? ঠিক আছে, সুরাট, মাদ্রাজ, কলকাতা নাকি বোম্বে? সুরাট অধিবেশন, আমরা খুব ইম্পর্টেন্ট, 1907 সালের সুরাট অধিবেশন, খেয়াল রাখবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার আগে 1906-এ কলকাতা অধিবেশন হয়েছিল, ঠিক আছে। তার আগে 1905-এ কোথায় হয়েছিল? এটা হচ্ছিল বেনারস, ঠিক আছে। আর 1906-এ যে কলকাতা অধিবেশন হয়েছিল, এখানে এই স্বরাজ কথাটা প্রথম গৃহীত হয়েছিল, পরীক্ষায় আসে কিন্তু স্বরাজ কথাটা। কে ছিলেন নিয়েছিলেন? এটা নিয়েছিলেন হচ্ছে নৌরোজি, দাদা ভাই নৌরোজি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোক নাট্যরূপের নাম চিহ্নিত করুন। মানে এর মধ্যে কোনটা মহারাষ্ট্রের একটি ঐতিহ্যবাহী নাট্যরূপ? ঠিক আছে, মহারাষ্ট্রের তামাশা হয়, অপশন নাম্বার, তামাশা, রাসলীলা, নটাঙ্কি। তো রাসলীলা, নটাঙ্কি দুটোই হচ্ছে উত্তরপ্রদেশে, ঠিক আছে, আর তামাশা হচ্ছে মহারাষ্ট্রের, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিন্তু এগুলো সব। পরবর্তী প্রশ্ন বলছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে কে এ কথা বলেন যে ভারতের জন্য কোনো পরিত্রাণ নেই যতক্ষণ আপনি এই গয়না খুলে ফেলবেন? মানে এই ধারণাটি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিল, ধারণা, ঠিক আছে, ধারণাটি খুলে ফেলবেন বা রেখে ছেড়ে দেবেন, ভারতে আপনার দেশের পুরুষদের জন্য এটিকে আস্থায় রাখবেন। এটি, এই কথাটা কে বলেছিল? উত্তরটা হবে অ্যানি বেসান্ত বলেছিল এই কথাটা, ঠিক আছে। আচ্ছা, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, এইটা প্রথমে ছিল বেনারস সেন্ট্রাল হিন্দু কলেজ, ঠিক আছে। তো সেন্ট্রাল হিন্দু কলেজ স্থাপিত হয়েছিল 1898 সালে। এইটাই পরবর্তীকালে 1916 সালে হয়ে যায় হচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, এখনো আছে, খেয়াল রাখবে কিন্তু। প্রথমে হচ্ছে 1898 সালে এটা ছিল অ্যানি বেসান্ত, আর যখন এটা ইউনিভার্সিটি হয় না 1916 সালে, তখন এটা হচ্ছে মদন মোহন মালব্য, ট্রিপল এম, ঠিক আছে, তিনি হচ্ছেন এটি স্থাপন করেন। আরেকটা প্রশ্ন আসে, গান্ধীজি ভারতবর্ষ এসেছিলেন হচ্ছে 1915 সালে, 1915 সালে 9 জানুয়ারিতে, ঠিক আছে, এটুকুনি জানি আমরা। তো ভারতবর্ষে এসেই তো তিনি আন্দোলন করেননি, তো প্রথম তিনি কোথায় তাকে দেখা গেছিল? বৃহত্তর একটি সভাতে। কোন সভাতে? তো এই বেনারস হিন্দু ইউনিভার্সিটির একটি সভা ছিল, সেই সভাতেই প্রথম তাকে দেখা গেছিল, ঠিক আছে। তো খেয়াল রাখবে। আর প্রথম আন্দোলন যদি বলে 1917 সালে কি বলে ওটা তোমার, চম্পারণ সত্যাগ্রহ, বিহারের, ঠিক আছে, 1917 সাল। 33 নম্বর, নাট্যশিল্পের ওপর বিখ্যাত একটি গ্রন্থ কে রচনা করেন? তো নাট্যশাস্ত্র এটি রচনা করেছিলেন বিষ্ণু শর্মা। দেখছেন, দাঁড়াও, হুম, ভরতমুনি, সরি একটুখানি কনফিউশন হয়েছিল, ভরতমুনি, ঠিক আছে, ভরতমুনি লিখেছেন নাট্যশাস্ত্র।
হর্ষবর্ধন রাজা, তিনি হচ্ছেন ৩টে বই লিখেছিলেন খুব ইম্পর্টেন্ট, নাগানন্দা, রত্নাবলীন, প্রিয়দর্শিকা। খেয়াল রাখবে বিষ্ণু শর্মা হচ্ছে পঞ্চতন্ত্রের লেখক। কালিদাসের তো কতই আছে, রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলম, তারপর হচ্ছে মেঘদূত, এগুলো সব। পরবর্তী বলছে রাজনীতিতে মহাত্মা গান্ধী কাকে তার গুরু বলে মনে করতেন? তো রাজনীতিতে মহাত্মা গান্ধীর গুরু কে ছিল? গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে। তো তার আহ্বানে তিনি ভারতবর্ষে এসেছিলেন গান্ধীজি। আচ্ছা, এই তিলক থেকে না একটা কথা মনে রাখবে, তিলক হচ্ছে 1920 সালে তার হচ্ছে মৃত্যু হয় আগস্ট মাসে। আর কেন বলছি তার কারণ হচ্ছে ওই দিনটাতে হচ্ছে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, জাস্ট যেদিন শুরু হয় সেই দিনই তিলকের মৃত্যু হয়। লালা লাজপত রায় খুবই আর কি তোমার ট্র্যাজেডি হয় তার সাথে। সাইমন কমিশনের চলছিল তোমার কি বলে প্রতিবাদ সভা, সেই মিছিলে লাহোরে তার উপরে লাঠিচার্জ করা হয়। সেই লাঠিচার্জে 1928 সালে তার ডেথ হয়। ঠিক আছে, খেয়াল রাখবে এই কথাটা। আর এইটাই হচ্ছে তোমার স্যান্ডার্স হচ্ছে লাঠিচার্জ করেছিল, স্যান্ডার্সকেই হত্যা করেছিল হচ্ছে ভগৎ সিং, এরা রাজগুরু ওরা, ঠিক আছে। তো তারপর হচ্ছে তোমার লাহোর ষড়যন্ত্র মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হয়। তো এইটাই হচ্ছে তোমার লিঙ্ক। পরবর্তী ৩৫ নম্বর কোয়েশ্চেন বলছে 1920 সালের অসহযোগ আন্দোলনের সাথে অন্য কোন আন্দোলন মিলিত হয়েছিল? 1920 সালে দেখো, 1919 সালে খিলাফত আন্দোলন শুরু হয়। তো খিলাফত মুসলিমরা শুরু করেছিল কাদের বিরুদ্ধে? না, ব্রিটিশদের বিরুদ্ধে। আর কংগ্রেস তো বহুদিন থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছিল। তো গান্ধীজি ভেবেছিল এটাই হচ্ছে সুযোগ, যে অসহযোগ আন্দোলন, কংগ্রেসের আন্দোলন এবং খিলাফত আন্দোলন মুসলিমদের, তো হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তো মার্চ করা হয়েছিল। এটা হচ্ছে তোমার আহ, অসহযোগ আন্দোলন। কোথায় গেল অসহযোগ আন্দোলন? এই যে অপশন নাম্বার সি, খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন একসাথে শুরু হয়। এখান থেকে আর কি বলবো, স্বদেশী আন্দোলন মানে 1905-এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কথা বলছে। আগস্ট ক্রান্তি মানে হচ্ছে 1942 সালে আগস্ট আন্দোলনের কথা বলছে, যেটাকে আমরা কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন বলি। হুম। আর কি বলবো, হোম রুল আন্দোলন, এটা শুরু হচ্ছিল 1916 সালে। প্রথম শুরু করেছিল হচ্ছে তিলক, দেন হচ্ছে তোমার পরেরটা হচ্ছে তোমার ওই একই বছর 1916 সালে প্রথমটা তিলক, দ্বিতীয়টা হচ্ছে অ্যানি বেসান্ট, ঠিক আছে। আর এই হোম রুলের কনসেপ্টটা কিন্তু আয়ারল্যান্ডের। পরবর্তী বলছে যে নিচের কোনটি রাওলাট আইনের অধীনে নেওয়া হয়েছিল? রাওলাট আইনের অধীনে খাদি পরার উপর নিষেধাজ্ঞা করেছিল, বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা, বিদেশি পণ্য কিনতে বাধ্য করা হয়েছিল, নাকি বিনা বিচারে কারাবাস? অপশন নাম্বার ডি, বিনা বিচারে কারাবাস। মানে যাকে সন্দেহ করবে ব্রিটিশ তাকেই অ্যারেস্ট করা হবে, ঠিক আছে। তো এইটাই ছিল রাওলাট, মানে হচ্ছে আমাদের স্বাধীনতা হনন করা হয়েছিল, আর এই জন্যই তো এটাকে ব্ল্যাক আইন বলা হয়, ব্ল্যাক অ্যাক্ট। আর এরই প্রতিবাদ করা হয়েছিল হচ্ছে তোমার সৈফুদ্দিন কিচ্লু, এদের হচ্ছে অ্যারেস্ট করা হয়, ওকে, সত্যপাল এবং সৈফুদ্দিনকে। উম, ঠিক আছে। তো তারই প্রতিবাদ, তাদের অ্যারেস্টের প্রতিবাদ শুরু হয়েছিল এবং হচ্ছে ওই 1919 সাল 13ই এপ্রিল জালিয়ান ওয়ালাবাগে সভায় আলোচিত হয়ে একটা সভা, মানে সাধারণ সভা আর কি, সভা আয়োজন করা হয়েছিল। আর সেই সাধারণ সভাতে গুলি চার্জ করেছিল, মানে লাঠি চার্জ করেছিল, গুলি চালানো হয়েছিল। সেই গুলির আঘাতে বহু মানুষ মারা যায়, যেটি আমরা জালিয়ান ওয়ালাবাগ নামে চিনি, ঠিক আছে। ডেটটা মনে রাখবে, 13ই এপ্রিল। 13ই এপ্রিল, হ্যাঁ। তো কি হলো এটা? 13 তারিখ। পরের প্রশ্ন 37 নম্বর কোয়েশ্চেন বলছে যে বৌদ্ধ পাঠের একটি বৌদ্ধ বইয়ের নাম বলো বা গ্রন্থের নাম বলো যাতে সন্ন্যাসীদের জন্য নিয়ম লেখা আছে, যারা হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসী তাদের জন্য বিভিন্ন রকমের নিয়ম রয়েছে, সেটা হচ্ছে অভিধর্ম পিটকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এখানে 37টা কোয়েশ্চেন হিস্ট্রির ছিল। উম, প্রত্যেকটা শিফট জুড়ে জুড়ে আমরা আনছি, এটা সেপ্টেম্বর 2 ছিল, ঠিক আছে। তো রেলওয়ের প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। লাইক করতে তার পয়সা লাগে না, তাহলে লাইক করলে কি হয়, আমার মোটিভেশন হবে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।